শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কমার্স টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমরা এইচএসসি ফিন্যান্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সম্পর্কে কিছু কথা বলবো। এরপর আমরা এই অধ্যায়ের ধাপে ধাপে যে নিয়মগুলো আছে সেই নিয়মের অঙ্কগুলো একটার পর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। তো আমার এই চ্যানেলটিতে তোমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলো এবং পরবর্তীতে সকল অধ্যায়গুলো, তাদের নিয়ম কানুন, অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা এবং ম্যাথগুলোর সমাধান পাবা, এই বলে আমি আমার আজকে পঞ্চম অধ্যায়ের কথা বলা শুরু করতেছি। পঞ্চম অধ্যায় সম্পর্কে ফিন্যান্সের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টা আছে এটা তোমরা অনেকেই জানো, এটা হলো স্বল্প মেয়াদী অর্থায়ন। অর্থায়ন মানে হলো অর্থের আগমন। একটা ব্যবসা কিভাবে চলবে এবং তার অর্থ কোথায় থেকে আসবে, এগুলো আমরা অর্থায়নের মাধ্যমে পেয়ে থাকি। তো তার একটা ধারাবাহিকভাবে যে অর্থায়নের উৎসগুলো পাই, তার মধ্যে আমরা প্রথম যে উৎসটা পাই সেটাকে আমরা বলি স্বল্প মেয়াদী অর্থায়ন। এরপর আছে মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। আমরা এগুলো সম্পর্কেও পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। স্বল্প মেয়াদী অর্থায়ন, আমরা জানি যে অর্থায়নের যে তিনটা উৎস আছে, প্রথমটি হলো স্বল্প মেয়াদী অর্থায়ন। এটার মেয়াদকাল হয় সর্বোচ্চ 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য। এরপর আছে মধ্যমেয়াদী অর্থায়ন, যেটা 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছরের জন্য হয়ে থাকে। এরপর সর্বশেষ যেটা অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন আছে, এটা 5 বছর থেকে অসীম, অর্থাৎ 5 বছর থেকে শুরু হয়ে পরবর্তীতে যত পর্যন্ত সম্ভব যে কোনো বছর পর্যন্তই সেটা হতে পারে। তা আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্বল্প মেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়নে আমরা যে কথাটা বলেছি, অর্থাৎ সংজ্ঞায় যেটা বলেছি, যে অর্থটা স্বাভাবিকভাবে 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সংগ্রহ করা হয়, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং অঙ্ক এখানে করে দেখাবো। বিষয় হলো যে স্বল্প মেয়াদী অর্থায়নগুলো আমরা স্বাভাবিকভাবে স্বল্প মেয়াদী ঋণ, ধারে পণ্য ক্রয়, বিভিন্ন ধরনের বিল আদান প্রদানের মাধ্যমে করে থাকি। আমরা এই যে স্বল্প সময়ের জন্য স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান তার চলতি কাজের জন্য, চলতি কার্য সম্পাদনের জন্য যে অর্থগুলো সংগ্রহ করে থাকে, যে উৎসগুলো থেকে তার বিভিন্ন উপায়ে এই অর্থগুলো সংগ্রহ করে থাকে, এগুলোকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের আওতায় ধরে থাকি। এই জন্য আমরা এবার যে কাজটা করব, যে অঙ্কগুলো করব, সেগুলো অবশ্যই বিভিন্ন বিলের মাধ্যমে কিভাবে অর্থায়ন করা হয়েছে, ব্যাংক ঋণ, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণের মাধ্যমে কিভাবে অর্থায়ন করা হয়েছে, তারপর বাণিজ্যিক কাগজ বলে আমরা কিছু কথা পাই, সেই কাগজের বিনিময়ে কিভাবে অর্থায়ন করা হয়েছে, এই কথাগুলো আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরতেছি। এবং যেটা তোমাদের সুবিধা হয় সেজন্য আমি একটা বিস্তারিত অধ্যায় সম্পর্কে আলোচনা করে নিলাম। তো স্বল্প মেয়াদী অর্থায়নের মধ্যে আমরা স্বাভাবিকভাবে যে অঙ্কগুলো বেশি পেয়ে থাকি, যে এই অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, বিভিন্ন টেস্ট পরীক্ষায় যেগুলো বেশি আসে, আমরা এই ধারাবাহিকতায় আমরা অঙ্কগুলো করে দেবো, অঙ্কগুলো করে দেবো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখলে অধ্যায় সম্পর্কে পর্যাপ্ত একটা ধারণা লাভ করতে পারো। আমি চেষ্টা করতেছি প্রতিটি নিয়ম যেন আমাদের এই ভিডিওর মাধ্যমে, প্রতিটি নিয়মে অঙ্ক আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই চ্যানেলটির মাধ্যমে তোমরা এই সকল প্রকার গাণিতিক সমস্যা, এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো থাকবে, বিভিন্ন টার্ম, বিভিন্ন নিয়মের, আমরা সব নিয়মগুলোই
তোমাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এই ধারাবাহিকতায় আজকে যে অঙ্কটা নিয়ে আসছি এইটা হলো, এই প্রশ্নটা 2020 সালের রাজকুত্রা মডেল কলেজের নির্বাচনী পরীক্ষায় এসেছিল। তা আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, এটা আমি অনেক বের করেছি। আমরা জানি রাজকুত্রা মডেল কলেজ এটা বাংলাদেশের একটা নামকরা কলেজ, তাদের প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, অনেক ভালো মানের হয়েছে। আমি সেটাই তোমাদের সামনে এবার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা মনোযোগের সাথে এই ভিডিওটাতে এই অঙ্কটা করি। এখানে আমি তোমাদেরকে এই জন্যই বলতেছি, এটা অতি গুরুত্বপূর্ণ। এই একটা অঙ্কের মাধ্যমে আমরা ব্যবসায়িক ঋণের ব্যয় নির্ণয় করব, বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করব, এমনকি ব্যাংক ঋণের ব্যয় নির্ণয় করব। একটা অঙ্কের মাধ্যমে তিনটা বিকল্প দেওয়া আছে। তিনটা বিকল্পের মাধ্যমেই আমাদের এই ব্যয়গুলো কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে নির্ণয় করা যায়, সেটাই আমরা আজকে তোমাদের স্বার্থে এই চ্যানেলটিতে তুলে ধরা হচ্ছে। তা আসো আমরা তাহলে সরাসরি এবার অঙ্কে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের অঙ্কটা বোঝার সুবিধার্থে আমি যেহেতু বলেই দিয়েছি, তোমাদের বাসায় যদি টেস্ট পেপার থাকে কিংবা অন্য কোনো উপায়ে তোমরা এই 2020 সালের নির্বাচনী পরীক্ষার রাজকুত্রা মডেল কলেজের প্রশ্নটা সংগ্রহ করতে পারো, তাহলে এই অঙ্কটা বুঝতে খুবই সহজ হবে। এবং তার পাশাপাশি আমিও তোমাদের জন্য এই অঙ্কটা স্ক্রিনে দেখাবো, যে যাতে তোমরা কেউ যদি সংগ্রহ করতে নাও পারো, তাও যেন অন্তত স্ক্রিন থেকে এটা পড়ে অঙ্কটাকে ধারণা নিতে পারো, এবং তারপর আমরা যে সমাধান করব সেই সমাধানগুলো বুঝতে পারো। আমি অঙ্কটা তোমাদের উদ্দেশ্যে একটু পড়তেছি, কি কি তথ্য এই অঙ্কে দেওয়া আছে। অঙ্কটিতে বলা হচ্ছে, জনাব আবিরের 5 লক্ষ টাকা চলতি মূলধনের প্রয়োজন। তার নিকট 3টি বিকল্প আছে, অর্থাৎ আবিরের 5 লক্ষ টাকার প্রয়োজন, এই জন্য তার হাতে 3টি বিকল্প আছে। তিনি 3টি বিকল্পের যে কোনো একটি থেকে এই অর্থটা, অর্থাৎ এই 5 লক্ষ টাকা তার মূলধন, সেটা তিনি সংগ্রহ করতে পারবে। প্রথম বিকল্পে বলা হচ্ছে যে তিনি ব্যবসায়িক ঋণের মাধ্যমে মূলধনটা সংগ্রহ করতে পারবে। আমরা জানি ব্যবসায়িক ঋণের মাধ্যমে যদি মূলধন সংগ্রহ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যার কাছ থেকে পণ্যটা কিনবো বা এই মূলধনটা সংগ্রহ করব, তাকে সে আমাদের কিছু কন্ডিশন দিয়ে থাকে, কিছু শর্ত দিয়ে থাকে। এটা তো যথারীতি বলতেছে যে আমরা যার কাছ থেকে এই পণ্যটা ক্রয় করব, স্বাভাবিকভাবে ব্যবসায়িক ঋণ বলতে আমরা পণ্য ক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করাটাকে বুঝিয়ে থাকি। তো এখানে যার কাছ থেকে আমরা, যে প্রতিষ্ঠান বা যে ব্যবসায়ীর কাছ থেকে আমরা এই পণ্যটা ক্রয় করব, তিনি আমাদেরকে একটা শর্ত দিয়েছে। শর্তটা হলো 2/10 নিট 90। অর্থাৎ আমরা এটা জানি যে যার কাছে আমরা পণ্যটা কিনতেছি, সে যে শর্তটা দিয়েছে, এই শর্ত হলো যে আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই জানবো এবং অবশ্যই মনে রাখবো, সেটা হলো যে যখনই কোনো ব্যবসায়ী বা কোনো অঙ্কে কোনো শর্ত দেওয়া থাকবে, তখনই আমাদেরকে ধরে নিতে হবে এটা বাকি লেনদেন, এটা আমি তার থেকে বাকিতে ক্রয় করেছি। কারণ আমরা জানি যদি তার কাছ থেকে নগদে পণ্য কিনি, তাহলে কিন্তু সে আমাকে কোনো প্রকার শর্ত দেবে না, কারণ আমি তো তাকে নগদেই দিয়ে আসছি। এই জন্য এখানে যখনই আমরা শর্ত দেখব, তখনই ধরে নেব এটা বাকিতে ক্রয় করা হয়েছে বা বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে এখানে আমরা যার কাছ থেকে ক্রয় করেছি, যেহেতু এটা বাকিতে ক্রয় করেছি, এই জন্য তিনি আমাকে একটা সুযোগ দিয়েছে। তো সুযোগটা হলো যে আমরা যদি তাকে এই বাকি ক্রয়কৃত পণ্যের মূল্য 5 লক্ষ টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করি, 10 দিনের মধ্যে তাকে এই 5 লক্ষ টাকা দিয়ে দিই, তাহলে সে আমাকে শতকরা 2 টাকা কি দেবে, বাট্টা দেবে, ছাড় দেবে। অর্থাৎ 10 দিনের মধ্যে আসলে আমাকে সে 2% বাট্টা দেবে, 100 টাকায় 2 টাকা কি দেবে, ছাড় দেবে। তবে কথা আছে, তিনি আরেকটা কথা বলেছে, নিট 90, অর্থাৎ তাকে 90 দিনের মধ্যে কিন্তু টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। এটা হলো ব্যবসায়িক ঋণের ব্যয়ের প্রথম বিকল্প। দ্বিতীয় বিকল্পতে বলা হচ্ছে যে 5,000 টাকা মূল্যের একটি বাণিজ্যিক পত্র 4,500 টাকায় বিক্রয়, অর্থাৎ
একটা বাণিজ্যিক পত্র যার মূল্য হলো, আমরা লিখিত মূল্য যেটাকে বলি, যার লিখিত মূল্য 5,000 টাকা এবং এটা বিক্রয় হবে, এটা বাজারে বিক্রয় হবে 4,500 টাকায়। এটার মেয়াদ দেওয়া আছে, মেয়াদটা হলো 6 মাস মেয়াদ। এটা হলো দ্বিতীয় বিকল্প, এটাকে আমরা বাণিজ্যিক কাগজ বলে থাকি। এরপরে তৃতীয় বিকল্পে বলা হচ্ছে 15% হার সুদে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ, সুদের হারটা 15%। এবং এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যেখানে ক্ষতিপূরণের উদ্বৃত্তের হার 10% এবং সুদ কর্তন করা, অর্থাৎ বলা হচ্ছে যে এই 10% হারে কি করা হয়, তাদের সুদ কর্তন করা হয় এবং ক্ষতিপূরণের উদ্বৃত্ত যেটা সেটাও দেয়া আছে। তো আমরা এর প্রেক্ষিতেই এখান থেকে কাজ শুরু করব। প্রথমেই আমরা যদি গ নাম্বার কোশ্চেন আসে, আমরা জানি ক এবং খ নাম্বার আমাদের থিওরি লিখতে হয়, এখানে কোনো প্রশ্ন অঙ্ক থাকে না, পুরোটাই থিওরি লিখতে হয়। এই জন্য আমরা ক এবং খ নাম্বারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, আমরা সরাসরি শুধুমাত্র গ নাম্বার এবং ঘ নাম্বার অর্থাৎ ম্যাথ যেগুলোতে করতে হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপর আসতেছি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ব্যবসায়িক ঋণ। আমরা কিন্তু এই ব্যবসায়িক ঋণ সম্পর্কে বিস্তারিত কথা বলে ফেলেছি। তো আমরা এবার এই বিস্তারিত কথার প্রেক্ষিতে এবং অঙ্কের তথ্যের আলোকে আমরা এবার এই ব্যবসায়িক ঋণের ব্যয়ের হারটা নির্ণয় করব। তো চলো শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে যাই অঙ্কে। শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্কের সূত্রটা লিখে ফেলেছি, ব্যবসায়িক ঋণের ব্যয়ের সূত্র এবং অঙ্কের তথ্যের আলোকে আমরা সাইড নোটগুলো দিয়েছি। সূত্রের উপাদানগুলো আছে সিডিআর, সিপি, ডিপি, এগুলোর মান আমরা লিখে ফেলেছি। এবার আমরা এগুলো একটু তোমাদের বুঝে দেবো যে আমরা এই মানগুলো কিভাবে পেলাম, কোথায় থেকে আমরা সিডিআর এর মান পেলাম, কোথায় থেকে সিপির মান পেলাম, এগুলো কিভাবে আসে, কার নাম কি, এগুলো বিস্তারিত একটু তোমাদের সামনে তুলে ধরতেছি। ব্যবসায়িক ঋণের ব্যয় সূত্র লিখেছি আমরা সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডেস সিপি ভাগ সিপি মাইনাস ডিপি ইন্টু 100, অর্থাৎ এটা হলো ব্যবসায়িক ঋণের ব্যয়ের যে সূত্রটা আছে সেটা আমরা লিখলাম। এরপর আমরা এই তথ্যের আলোকে সূত্রগুলো আলোকে আমরা সাইড নোট দিই, বলছি সিডিআর, অর্থাৎ এটা আমরা যদি ইংলিশে সম্পূর্ণটা বলি, এটা ইংলিশে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ইংলিশের উপর ভিত্তি করে এই অঙ্কগুলো হয়, ইংলিশের শব্দের উপর ভিত্তি করে অঙ্কগুলো করতে হয়। সিডিআর হলো ক্যাশ ডিসকাউন্ট রেট, অর্থাৎ নগদ বার্তার হার। আমরা অঙ্কের ভিতর পেয়েছিলাম যে তারা যদি 10 দিনের মধ্যে, অর্থাৎ আমরা যদি এই ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমরা 2% বার্তা পাবো, অর্থাৎ 100 টাকার 2 টাকা বার্তা পাবো। এটা হলো নগদ বার্তা, এটা নগদ বার্তা। এই বার্তাকে আমরা অর্থাৎ 2 টাকা বার্তা পাবো, নগদ বার্তা পাবো। তারপরে বলা ছিল সিপি, সিপি হলো ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ আমরা যে মূল্যটা পরিশোধ করব সেটা একটা বাধ্যবাধকতা আছে, আমাকে 90 দিনের মধ্যে মূল্যটা পরিশোধ করতেই হবে, অর্থাৎ যেটার মধ্যে আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে সেটাকে বলে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ মূল্য পরিশোধের সময়। এই মূল্য পরিশোধের সময় ছিল 90 দিন। এরপর ছিল ডিপি, যেটাকে আমরা ইংলিশে বলি ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বার্তাকালীন সময়। অর্থাৎ এই বার্তাকালীন সময়ে বলা ছিল যে আমাদেরকে 10 দিনের মধ্যে মূল্যটা পরিশোধ করলে আমরা এই বার্তাটা পাবো। তো আমরা সেটা লিখে নিয়েছি ডিপি, ডিপির মান 10, কারণ ডিসকাউন্ট পিরিয়ড ছিল 10 দিন। অর্থাৎ আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি, সূত্রটা লেখার পর আমরা সিডিআর লিখলাম। প্রশ্নে সুন্দর করে পরিষ্কার করে বলা ছিল যে এখানে 10 দিনের মধ্যে আসলে 2% বার্তা পাবে, তাহলে এটাই নগদ বার্তা, সেটা সিডিআর। তারপর বলা ছিল 90 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে, সেটা হলো ক্রেডিট পিরিয়ড। এরপরে যেটা আছে সেটা হলো ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বার্তার হার। আমরা বার্তা যে পাবো তার মেয়াদ কত দিনের মধ্যে দিলে আমরা এই বার্তাটা পাবো সেটা আমরা লিখে ফেলেছি। বের করতে হবে ব্যবসায়িক ঋণের ব্যয়, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কেটিসি, কেটিসি ইকুয়াল টু হোয়াট। তো এবার শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কটা সমাধান করব এবং অঙ্কটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে অঙ্কটা সমাধান করার পরে আমরা আরো বিস্তারিত বোঝাবো। শিক্ষার্থীবৃন্দ আমরা যথারীতি অঙ্কটা সমাধান করে ফেলেছি, যে এটা অনেক সহজ কাজ। আমরা যেহেতু সাইড নোট এবং সূত্রটা পেয়ে গেছি, অতএব বাকিটা ক্যালকুলেশন, এটা আমরা যারা ফিনান্সের অঙ্ক করেছি 2-1 বার তারা অনেকেই সবাই বুঝি যে সূত্র এবং সাইড নোট এই দুটো আমরা যদি ক্লিয়ার রাখতে পারি, সঠিকভাবে মানগুলো বসাতে পারি,
এটা আমাদের ক্যালকুলেশন, এটা নিয়ে আর খুব বেশি টেনশন করার কিছু থাকে না। তো আমরা যথারীতি তারপরে একটু বুঝে দিচ্ছি, একেবারে ইজি কথা। আমার মনে হয় যেটা আমরা অনেকেই খুব দ্রুততার সাথে সহজেই পেয়ে যাবো। আমরা মান বসে নিলাম। সিডিআর এর মান 2, 100, সিডিআর এর মান 2, 360, সিপি 90 দিন ছিল, ডিপি 10 দিন, আর গুণন 100। তো আমরা যথারীতি 100 থেকে 2 বিয়োগ করলে 98, 2 2, আর এখানে 90 থেকে 10 বিয়োগ করলে 80। আমরা যথারীতি ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হলো ব্যবসায়িক ঋণের ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 9.18%। তো অর্থাৎ তিনি যদি এই 5 লক্ষ টাকা এই ব্যবসায়িক ঋণের মাধ্যমে সংগ্রহ করে এবং তাতে তিনি যদি বাট্টার সুযোগটা গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তার 9.12% ছাড় পাবে, বাট্টা পাবে। তো এটা হলো ব্যবসায়িক ঋণের ব্যয়ের হার আমরা নির্ণয় করলাম গ নম্বর কোশ্চেনে। তো এটুকুই ছিল গ নম্বর কোশ্চেন। তো আমরা যথারীতি এরপরে ঘ নম্বর কোশ্চেনে আসবো। ঘ নম্বর কোশ্চেনে আমরা আরো ইম্পর্টেন্ট দুটো ব্যয়ের হার নির্ণয় করব, সেটা আমরা তোমাদের প্রশ্নে পড়ে দিয়েছি। আমরা আরো ডিটেইলস বলে ঘ নম্বর কোশ্চেনে গিয়ে আমরা তোমাদেরকে আরো যে দুটো উৎস আছে, একটি হলো বাণিজ্যিক কাগজের ব্যয়, আর একটি হলো ব্যাংক ঋণের ব্যয়। অর্থাৎ এই বাণিজ্যিক কাগজের ব্যয়ের হার এবং ব্যাংক ঋণের ব্যয়ের হার দুটো নির্ণয় করব, তারপর আমাদের প্রশ্নের আলোকে আমরা মন্তব্য করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো আমরা ঘ নম্বর কোশ্চেনে এবার চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা বিকল্প 2 বাণিজ্যিক পত্রের ব্যয় আমরা লিখে ফেলেছি। আমরা জানি বাণিজ্যিক কাগজের ব্যয় যেটা, এটাকে আমরা ইংলিশে বলি কস্ট অফ কমার্শিয়াল পেপার। এই জন্য এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে কেসিপি। কস্ট অফ কমার্শিয়াল পেপার সূত্রটা হলো এফভি মাইনাস এনএসভি ভাগ এনএসভি ইন্টু 360 ভাগ আমরা এমপি। অর্থাৎ বিষয় যেটা সেটা হলো যে আমরা সূত্রটা লিখে ফেলেছি। এই সূত্রের আলোকে এবার আমরা মানগুলো কি করব, বোঝাবো তোমাদেরকে। এখানে এফভি, এটাকে আমরা বাংলায় বলি লিখিত মূল্য, ইংলিশে বলা হয় ফেস ভ্যালু। তো অঙ্কের ভিতর লেখা ছিল যে বন্ডটির মূল্য ছিল 5,000, অর্থাৎ বাণিজ্যিক কাগজটির মূল্য ছিল 5,000 টাকা। সেটা আমরা এটাকে লিখিত মূল্য বা এফভি হিসাবে ধরবো, এটা এফভি মান। এরপরে ছিল বাজার মূল্য, বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যকে আমরা সেল ভ্যালু বলি। তো সেল ভ্যালুকে আমরা ইংলিশে এসভি আকারে প্রকাশ করি, যেটাকে বলা হয় এসভি, সেল ভ্যালু। সেই এসভি ছিল 4,500। এসভি এবং এনএসভি, এখানে এসভি এবং এনএসভির মানটা একই, কারণ এখানে আর কোনো খরচ দেওয়া নেই। আমরা জানি যে সেল ভ্যালু থেকে যদি আরো কোনো বিক্রয় করতে বিক্রয়াত্মক কোনো খরচ হয়, সেটা মাইনাস করলে আমরা এনএসভি পাই। যেহেতু এই অঙ্কের মধ্যে বিক্রয় সংক্রান্ত কোনো খরচ দেওয়া নাই, সেজন্য আমরা যেটা সেল ভ্যালু সেটাই হলো নিট সেল ভ্যালু, অর্থাৎ যেটা এসভির মান সেটাই হলো এনএসভির মান। এই জন্য এসভি এবং এনএসভির মানটা আমরা একই লিখে ফেলেছি। যদিও এখানে এসভির কোনো কাজ নেই, তবে আমাদেরকে লিখতে হয়েছে, কারণ হলো আমাদের লিখেছি কারণ হলো এটাই যে আমরা বুঝতে হবে যে এনএসভি এবং এসভি দুটো কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দুটোর মান একই। কারণ আমরা যেটা পূর্বে একটু আগেই যেটা বললাম সেটা হলো যে এখানে কোনো বিক্রয়াত্মক কোনো খরচ নাই, অর্থাৎ এই বিক্রি করতে গিয়ে আমাদের কোনো খরচ হয়নি, ফলে এটাই এসভি এবং এটাই হলো এনএসভির মান। তারপরে যেটা আছে সেটা হলো এমপি, এটাকে বলা হয় ম্যাচুর পিরিয়ড, অর্থাৎ মেয়াদকাল, যে কতদিনে এটা মেয়াদ পূর্ণ হবে, এটাকে বলা হয় এমপি। আমরা এটাকে অঙ্কের ভিতর বলা ছিল 6 মাস, আমরা এটাকে 6 মাস বা একটু দিনে প্রকাশ করা হয়েছে। 6 মাস সমান 180 দিন। এখানে যেহেতু দিনে প্রকাশ আছে, আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, সেটা হলো উপরে কিন্তু দিনে প্রকাশ আছে 360 দিন, ফিনান্সের ভাষায় 360 দিন সমান 1 বছর। তো আমাদের এখানে যদি মাস বলা থাকে, আমাকে মাসটাকে অবশ্যই দিনে প্রকাশ করতে হবে। যেহেতু 6 মাস ছিল, সেজন্য 6 মাস সমান 380 দিনের অর্ধেক, অর্থাৎ 360 দিনের অর্ধেক, অর্থাৎ 180 দিন হিসাবে আমরা প্রকাশ করে এবার অঙ্কটা করবো। আমি আবারও তোমাদেরকে বলতেছি, সেটা হলো
যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, সাইড নোটটা ভালো করে বুঝতে হবে এবং কোন কার মান কি হবে সেটা দিতে হবে, বাকিটা ক্যালকুলেশন। আমরা যথারীতি আবার ক্যালকুলেশনটা করব এবং তোমাদের সুবিধার্থে সেটা বুঝে দেবো। তো চলো যাই। বিন্দু আমরা অঙ্কটা যথারীতি সমাধান করে ফেলেছি। তারপর একটু তোমাদের সুবিধার্থে আমি সূত্রের সাথে মানগুলো একটু বুঝে দিই, কিভাবে আমরা মানগুলো বসালাম এবং ক্যালকুলেশন করলাম সেটা একটু বুঝে দিই। এখানে এফবি ছিল 5000, এনএসবি ছিল 4500, এনএসবি 4500 360 সূত্রতে ছিল। এমপি অর্থাৎ ম্যাচুর পিরিয়ড বা মেয়াদকাল যেটা ছিল সেটা হলো 180 দিন। তো আমরা এটা ক্যালকুলেশন করলাম, 5 আর 4500 বাদ দিয়ে 500, 500 ভাগ 4500, এটাতে যে অবস্থায় ছিল সেটাই রেখেছিলাম। এটাকে আমরা 500 কিন্তু 4500 দ্বারা ভাগ দিই তাহলে হয় 0.1111 ছিল, আমরা 5টা 1 নিয়েছি, গুণন 2 অর্থাৎ 360কে 80 দ্বারা ভাগ দিলে 2 হয়, আমরা সে 2 লিখলাম, গুণন 100। তারপর আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হলো 22.22। তাহলে শিক্ষার্থী কিন্তু বিকল্প 2 থেকে আমরা যেটা পেলাম অর্থাৎ বাণিজ্যিক কাগজের ব্যয়ের হার যেটা পেলাম সেটা হলো 22.22। বিকল্প 1-এরটা আমরা আগেই পেয়েছিলাম, গ নাম্বারে পেয়েছিলাম, আমরা এটা লিখে রেখেছি যে বিকল্প 1-এ আমরা যেটা পেয়েছিলাম ব্যবসায়িক ঋণের ব্যয়ের হার সেটা পেয়েছিলাম 9.18%। তো এবার আমরা বিকল্প 2 থেকে পেলাম 22.22%। এবার আমাদের 3 নাম্বার বিকল্প অর্থাৎ বিকল্প 3-এর ব্যয়ের হারটা নির্ণয় করলেই আমরা এই ব্যয়ের হারের মধ্যে যেটা ছোট আমরা এই প্রতিষ্ঠানকে সেইভাবে বা অর্থ সংগ্রহ করার ব্যাপারে কি করব, মন্তব্য করব। তাহলে অবশ্যই আমাদেরকে এবার যেটা নির্ণয় করতে হবে সেটা হলো বিকল্প 3। তো শিক্ষার্থীবৃন্দু আমার কথা বেশি না বাড়িয়ে যথারীতি বিকল্প 3-এর অর্থাৎ ব্যাংক ঋণের ব্যয়ের হারটা নির্ণয় করে ফেলি। শিক্ষার্থীবৃন্দু আমরা ঘ নম্বর কোশ্চেনের যে প্রশ্নটা বিকল্প 3 তার উপকরণগুলো রেডি করে নিয়েছি, আমরা সাইড নোটের মাধ্যমে মানগুলো বসে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হলো ক্যালকুলেশনটা করব। আমরা ক্যালকুলেশনটা দেখাবো, সাইড নোটটা একটু বুঝে দিই। আমরা বের করতেছি ব্যাংক ঋণের ব্যয় বা ব্যাংক ঋণের ব্যয়ের হার, যেটাকে আমরা ইংলিশে বলি কস্ট অফ ব্যাংক লোন। আমি এখানে একটা কথা বলে রাখি, সেখানে আমরা যেখানে কে ইউজ করছি অর্থাৎ কেসিপি, তারপর কেটিসি, কেবিএল, অনেক বইগুলোতে কিন্তু সি বলা আছে, সিও হবে। আগের বইগুলোতে কে লেখা আছে, এখনকার বইতে সি লেখা আসছে, এটা খুব বেশি ব্যাপার না। আমরা আসি, আমরা বের করতেছি ব্যাংক ঋণের ব্যয়ের হার। সূত্র লিখে ফেলেছি আমরা, আই ডিভাইডেড পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 360 এমপি ইন্টু 100। এখানে আই যেটা বোঝাচ্ছে সেটা হলো ঋণের পরিমাণ। আমরা প্রথম থেকেই আসি, যেটা বলা হচ্ছে যে আসল, আমরা ঋণটা কি আসল বলে থাকি, এটাই আসল, এটাই ঋণ, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে পি দ্বারা প্রকাশ করে থাকি। এই জন্য এটাকে বলা হচ্ছে ঋণের পরিমাণ পি, অর্থাৎ এটা হলো 5 লাখ টাকা ছিল। আছে সুদের হার। আমাদের কিন্তু এখানে শিক্ষার্থী কিন্তু একটা লক্ষণীয় বিষয়, সেটা হলো যে এখানে কিন্তু দুটো আয় আছে, একটা হলো ছোট হাতের আয় আর একটা বড় হাতের আয়। আমরা নর্মালি ফিনান্সের অঙ্ক করতে সুদের হারগুলোকে আয় দ্বারা প্রকাশ করি, ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা এখানেও যে সুদের হারটা আছে সেটা 15%, সুদের হার 15%। আয় আমাদের এখানে কিন্তু ছোট হাতের আয় নাই, এখানে যেটা আছে সেটা বড় হাতের আয়। এখানে বড় হাতের আয় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো সুদের পরিমাণ। তাহলে ছোট হাতের আয়টা হলো সুদের হার, আর বড় হাতের যে আয় সেটা হলো সুদের পরিমাণ। তা আমরা বড় হাতের আয় আছে এখানে, সেজন্য আমরা সুদের পরিমাণটা নির্ণয় করে নিয়েছি। প্রশ্নে কিন্তু উল্লেখ ছিল যে সুদের হারটা 15%। এই হারটা কিন্তু সবসময় আসল যে টাকা তার উপর ধরতে হবে। তো আমাদের আসল ছিল 5 লাখ টাকা, আমরা 5 লাখ টাকার 15% করলাম, 5 লাখ টাকার 15% হয় 75,000 টাকা। এটা হলো আয়ের পরিমাণ।
আর তারপর যেটা আছে সেটা হলো ক্ষতিপূরণের উদ্বৃত্ত। এটাকে আমরা ইংলিশে বলি কম্পেনসেসিভ ব্যালেন্স। সেই জন্য নামটাও ইংরেজি নামের ভিত্তিতেই হয়েছে সিবি, কম্পেনসেসিভ ব্যালেন্স, বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে সিবি। এই সিবি হলো ক্ষতিপূরণের উদ্বৃত্ত। এটা আমরা থিওরির ভিতরে এই সম্পর্কে কথা বলেছি, ক্ষতিপূরণের উদ্বৃত্তটা কি জিনিস এটা ভিতরে আছে। আমরা যদি পরবর্তীতে কখন এটা সম্পর্কে বিস্তারিত বলার সুযোগ থাকে বলবো। আমরা আপাতত অঙ্কটা করার স্বার্থে যেটা বললাম, ক্ষতিপূরণের উদ্বৃত্ত ওই 5 লাখের উপরই ধরতে হবে। এটা অঙ্কে দেওয়া ছিল 10% ক্ষতিপূরণের উদ্বৃত্ত হয়ে থাকে, আমরা সেটা 10% ধরে 50,000 টাকা করেছি। সবশেষে বলেছে ঋণের মেয়াদ। একেবারেই এই অঙ্কের যে ইম্পর্টেন্ট দিকগুলো আছে তার মধ্যে এটা একটা। ঋণের মেয়াদ, অঙ্কে কিন্তু মেয়াদ বলা থাকে, কখনো 3 মাস, 6 মাস, কিংবা 5 দিন, 10 দিন, 20 দিন, বিভিন্ন মেয়াদ উল্লেখ থাকে। কিন্তু এই মেয়াদ যে সবসময় উল্লেখ থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, যদি মেয়াদ উল্লেখ না থাকে, আমার অঙ্কে কিন্তু মেয়াদ উল্লেখ না, আমরা যে অঙ্কটা করতেছি সেখানে কিন্তু কোনো মেয়াদ উল্লেখ নাই। এখানে কোনো সরাসরি বলা ছিল বছর, তো আমরা বছর বলতে ফিনান্সের ভাষায় যেটা বুঝি সেটা হলো 360 দিন। তো আমরা এই জন্য কিন্তু ঋণের মেয়াদটা ধরে নিয়েছি 360 দিন। কারণ হলো যে যেহেতু মেয়াদ উল্লেখ নাই, এই জন্য এটা আমরা 360 দিনই ধরতে হবে যদি এই অবস্থায় অঙ্কটা থাকে। সেজন্য আমরা এটা ধরে নিয়েছি ঋণের মেয়াদ এমপি, ম্যাচুর পিরিয়ড, অর্থাৎ এটা হলো 360 দিন। তো শিক্ষার্থী কিন্তু এই ছিল আমাদের ব্যাংক ঋণের যে ব্যয়ের হারের তথ্যগুলো আমরা সূত্র লিখলাম, এবং সাইড নোটটা আমরা একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম, যে যাতে তোমরা এই ভিডিওটা দেখার পরে যে এই নিয়মের যে কোনো অঙ্ক করতে পারো। এখানে ছোট্ট একটা কথা আছে, সেটা আমি ওখানে গিয়ে বলবো। তো এই হলো মোটামুটি এখানে একটা ব্যাপার। এখানে কিন্তু এই সূত্রটা একটু ছোট সূত্র আছে, অনেক সময় একটা সূত্র আছে যে আই ডিভাইডেড পি মাইনাস সিবি, এই আইটা নাই। আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যদি বলা থাকে বছরের শুরু, এটা কিন্তু বছরের শুরু বলা নাই, বলা হচ্ছে বছরে, অর্থাৎ বছরে মানে সেটা বছরের শেষে আমরা ধরে নেব। অবশ্যই শুরু বলা থাকলেই শুধুমাত্র তখন কিন্তু এই আইটা আর হয় না, মাইনাস আইটা হয় না, তখন হয় আই ডিভাইডেড পি মাইনাস সিবি। তো যেহেতু বছরের শুরু বলা নাই, সেজন্য কিন্তু আমরা সম্পূর্ণ এই শেষে থাকলে বা শুরু বলা না থাকলে যে সূত্রটা হয় আমরা কিন্তু সেটা লিখে নিয়েছি। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের কাজ যেটা হবে সেটা হলো সূত্র এবং তথ্যের আলোকে ক্যালকুলেশনটা কিন্তু আমাদের দরকার। আমরা এবার ক্যালকুলেশনটা করব, মান বসে নেব এখানে যে মানগুলো আছে। আমরা আয়ের মান পেয়েছি 75,000 টাকা, এরপরে পির মান, পি হচ্ছে 5 লাখ, সিবি আমরা যেটা বলতেছি সিবি, যেটা সিবি হলো 50,000 টাকা, আর আই ছিল 75,000 টাকা। এটা আমরা বের করে নিলাম 360, এমপির মানও আমরা 360 পেয়েছি, ইন্টু 100। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ালো, 75,000, আর এগুলো যদি আমরা মাইনাস করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো 3,75,000 ইন্টু, এটাকে যদি আমরা ভাগ দিই 360 ভাগ 360 অর্থাৎ 1, এখানে ব্র্যাকেট দিতে হয় মূলত, তাহলে আমরা যদি এইটাকে ভাগ দিয়ে গুণ করে নেই, যেহেতু আমাদের ক্যালকুলেটর এখানে ইউজ করতে হবে, আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.20 গুণন 1 এবং গুণন 100, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পুরোটা মিলে দাঁড়ায় 20%। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের 3টা হার পেয়ে গেলাম। ব্যাংক ঋণের ব্যয়ের হার 20%, আমরা পূর্বে যে বিকল্প 1 এবং বিকল্প 2 পেয়েছি তার কিন্তু একটা ব্যয়ের হার পেয়েছি 9.18%, সেটা ছিল ব্যবসায়িক ঋণের ব্যয়ের হার।
বাণিজ্যিক কাগজের ব্যয় হার ছিল 22.22%। তো এখানে আমাদের অবশ্যই যেটা বিষয় সেটা হলো আমরা ব্যয় করতেছি। আমরা এটা সবাই জানি যে ব্যয় যত কম হবে তত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো, বা ব্যবসা প্রতিষ্ঠান তত বেশি লাভবান হবে, লাভ করতে পারবে। তো এখানে আমরা যে হারটা ছোট সেইভাবে মূলধনটা সংগ্রহ করি।